ফ্রাইডে ডায়লগ 8-fold প্যাথ টু সার্ভাইভাল অ্যান্ড কেরিয়ার প্রমোশনে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আজকের টপিক হচ্ছে কেরিয়ার প্রোগ্রেশন, এবং কেরিয়ার প্রোগ্রেশন নিয়ে অ্যানালাইসিস করার জন্য আমরা আমাদের স্কুল কলেজের গণিতের সিলেবাসে যে বিভিন্ন ধরনের কার্ভস শিখেছি সেই কার্ভস নিয়ে আমি আলোচনা করব, এবং কার্ভসের মাধ্যমে একজন এমপ্লয়েড কেরিয়ার সে কি পজিটিভলি প্রোগ্রেস করবে তার কেরিয়ারে, নাকি তার কেরিয়ারে ডাউনফল হবে, এই ধরনের বিষয়গুলো পর্যালোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি, আমার এই কার্ভগুলোতে যে এক্স এবং ওয়াই অ্যাক্সিস ব্যবহার করা হয়েছে, এখানে এক্স অ্যাক্সিস বরাবর অর্থাৎ সমান্তরালভাবে যে অ্যাক্সিসটা আছে ভূমির সাথে, সেই অ্যাক্সিসে হচ্ছে প্রতিষ্ঠানের ইনপুটকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠান একজন এমপ্লয়ের পেছনে যে ট্রেনিং দেয়, তার পেছনে যে অর্থ ব্যয় করে, তার পেছনে যে সময় ব্যয় করে, এই সব কিছুর সমন্বয়ের ভেরিয়েবল হচ্ছে এক্স। এবং একই সাথে এই কার্ভের যে ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ফাংশন এক্স, অর্থাৎ ফাংশন এক্স হচ্ছে এমপ্লয়ির কাছ থেকে প্রাপ্ত আউটপুট। তো মোদ্দা কথা, একজন এমপ্লয়িকে আমরা তার পেছনে যে ইনপুট দেই সেটাকে আমরা এক্স অ্যাক্সিসে আমরা প্লট করে, তার এগেনস্টে যে আউটপুটটা পাই সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করে এই কার্ভগুলো বা এই গ্রাফগুলো চিত্রায়ন করেছি। তো আসি প্রথম যে কার্ভটা আছে, এটার আমি নাম দিয়েছি হচ্ছে দ্য ব্লু কলার কার্ভ। আচ্ছা, এই কার্ভের সংক্ষেপে বলা হচ্ছে যে আপনি এই কার্ভটা যে এমপ্লয়ীদের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের পেছনে আপনি যতই সময় ব্যয় করেন, যতই মেধা ব্যয় করেন, দিন শেষে তার আউটপুটটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এই টাইপের এমপ্লয়ি কারা সেটা বললেই কার্ভটা বুঝতে পারবেন। ধরেন একটা প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড বা একটা প্রতিষ্ঠানের ডেইলি লেবারার, এই ধরনের এমপ্লয়িদের ক্ষেত্রে পয়েন্ট এ টু পয়েন্ট বি, অর্থাৎ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের মধ্যে, অর্থাৎ এই দুটো সময়ের ব্যবধানের মধ্যে তার আউটপুটের রেটে কিন্তু কোনো চেঞ্জ হবে না। তো অ্যাজ আ এন্টারপ্রেনিয়র বা অ্যাজ আ টিম লিডার আপনাকে মাথায় রাখতে হবে যে না, আমি আমার এই টাইপের এমপ্লয়ীদের কাছ থেকে একটা কনস্ট্যান্ট আউটপুটই চাই। তাকে খুব বেশি ট্রেনিং করিয়েও লাভ নাই, তার কাছে খুব বেশি রিসোর্স অ্যালোকেট করেও লাভ নাই। আমার অ্যাজ এ এন্টারপ্রেনিয়র টার্গেট হবে ওভার আ লং পিরিয়ড অফ টাইম আমি যাতে তার কাছ থেকে কনস্ট্যান্ট আউটপুটটা পেতে পারি। আচ্ছা, নেক্সট যে কার্ভটা এখানে আছে সেটা হচ্ছে ফাংশন এক্স ইকুয়ালস টু কে এক্স। আচ্ছা, এটা একটা নর্মাল চিত্র বলতে বলা যায় যে প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম এমপ্লয়ীদের ক্ষেত্রে এই নিচের কার্ভটা প্রযোজ্য হবে। ফাংশন এক্স ইকুয়ালস টু কে এক্স, এখানে দুইটা পয়েন্ট এ থেকে বির মধ্যে, অর্থাৎ দুইটা সময়ের ব্যাপ্তির মধ্যে একটা এমপ্লয়ির যে আউটপুটের পরিবর্তনটা, সেই আউটপুটের পরিবর্তনটা কিন্তু মানে পরিবর্তনটা কনস্ট্যান্টভাবেই আসে, অর্থাৎ খুব বেশি পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তনের হারটা ধ্রুবক থাকে। অর্থাৎ বলতে চাচ্ছি যে ধরেন যখন একজন এমপ্লয়ি, এই ধরনের একজন অ্যাভারেজ এমপ্লয়ি আসে, সে আপনার প্রতিষ্ঠানের একজন মিড লেভেল ম্যানেজার হতে পারে, একজন জুনিয়র এমপ্লয়ি, একজন অফিস অ্যাসিস্ট্যান্ট হতে পারে, একজন টাইপিস্ট বা স্টেনোগ্রাফার হতে পারে। তো সে প্রথমে জয়েন করার পর কিছুদিন তার সেরকম কোনো আউটপুট থাকে না, তাকে পয়েন্ট এ পর্যন্ত ট্রেনিং করে আনতে হয়। এরপরে প্রতি বছর বা সময়ের সাথে সাথে সে যদি একজন রাইটার স্টেনোগ্রাফারও হয়, তার কিন্তু টাইপিং স্পিডটা ধরেন ধীরে ধীরে বাড়ে, কিন্তু এই বাড়ার হারটা কিন্তু মেকানিক্যাল, অর্থাৎ কনস্ট্যান্ট। প্রতি বছর হয়তো তার দক্ষতার একটা নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন হয়। তো এই ধরনের এমপ্লয়িরা আমাদের মিড লেভেলে থাকে, জুনিয়র লেভেলে থাকে, অ্যাসিস্ট্যান্ট বা সহকারী লেভেলে থাকে। তো আমাদের অ্যাজ আ অর্গানাইজেশন আমাদের কাজ হবে যে আমরা কিভাবে তার ট্রেনিং পিরিয়ডটাকে দ্রুত সম্পন্ন করে তাকে পয়েন্ট এতে আনতে পারি, এবং পরবর্তীতে পয়েন্ট এ থেকে বিতে তার যে জার্নিটা আছে সেটা আমরা কিভাবে আরও ফাস্টার করতে পারি। কিন্তু কখনোই এই ধরনের একটা পোস্টে এক্সপোনেনশিয়াল আউটপুট, অর্থাৎ অনেক বেশি আউটপুট অনেক অল্প সময় এক্সপেক্ট করা উচিত হবে না। আমি সহজেই বলি উদাহরণ দিয়ে, যে আপনার যে স্টেনোগ্রাফার ধরেন দিনে 20 পেজ টাইপ করে, আপনার কখনো এক্সপেক্ট করা উচিত হবে না যে আগামী 1 মাসের মধ্যে সে দিনে 50 পেজ টাইপ করবে। আপনার ওই এক্সপেকটেশন থাকলে তার পারফরমেন্সের সাথে আপনার এক্সপেকটেশনের একটা মিসম্যাচ হবে, এবং এমপ্লয়িটা কিন্তু স্ট্রেসে পড়বে এবং প্রেশারে পড়বে, এবং আপনিও নেগেটিভ আউটপুট পাবেন। তো এই ধরনের কনস্ট্যান্ট গ্রোথ যারা দেয়, যে তারা একটা ফিক্সড প্রপোর্শনের গ্রোথ দেয়, তাদের সাথে তাদের ট্রেনিং, তাদের পেছনে আমাদের যে ইনভেস্টমেন্ট, সেটাকে প্রপোর্শনেটলি আমাদেরকে স্পেন্ড করতে হবে, এবং তাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশনটাও প্রপোর্শনেট রাখতে হবে।
নেক্সট নাম্বার 3, এই যে কার্ভটা নাম্বার 3 কার্ভ, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। আমি ক্ল্যারিফিকেশন করি, গণিতে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ টোটালি দেখতে অন্যরকম। এটার কোনো এই পার্টিকুলার কার্ভ যেটাকে আমি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বলছি, এটার কোনো গাণিতিক কি বলবো ফর্মুলা নাই, এটা আমার যে একটি নাম। তো এই কার্ভে আসলে কি হয় সেটা হচ্ছে, প্রথম কথা বলি এটাকে কেন নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বলছি। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বলছি এই জন্য যে লং রানে আপনার প্রতিষ্ঠানের মোটামুটি সব এমপ্লয়ি কেরিয়ার প্রোগ্রেশনই এই পার্টিকুলার কার্ভ দিয়ে ডিফাইন করা যাবে। মোটামুটি সব ধরনের এমপ্লয়িকে আমরা এই কার্ভের আন্ডারে আনতে পারবো। তো এখানে আমরা বেশ কিছু পয়েন্টস দেখি, পয়েন্টস এ বি সি, এই 3টা পয়েন্টসে আসি। প্রথম পয়েন্টস এ, এটা হচ্ছে প্রাইমিং, অর্থাৎ একজন এমপ্লয়িকে নিয়ে প্রথম দিকে তাকে ট্রেনিং দেওয়া, তাকে ওরিয়েন্টেশন দেওয়া। এই সময় তার কাছ থেকে সেরকম কোনো আউটপুট পাবেন না, ওরিয়েন্টেশন দিয়ে তাকে পয়েন্ট এতে আনতে হবে, এবং পয়েন্ট এ থেকে পয়েন্ট বি সে একটা কনস্ট্যান্ট গ্রোথ দেবে, একটা ধ্রুবক কার্ভ যেটা বলছি যে কনস্ট্যান্ট গ্রোথ কার্ভ, এ থেকে বি পর্যন্ত সে আসবে। তো ধরেন সে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করতো, হাতে গুনে গুনে প্রতি পিসের কোয়ালিটি ইন্সপেকশন করতো। তো এভাবে তার কাজের গতি ওভার টাইম বেড়েছে এবং পয়েন্ট বিতে এসছে। কিন্তু একটা সময়ের পরে, যেহেতু এটা একটা মেকানিক্যাল জব, এই পয়েন্ট বির পরে তার কাছ থেকে কিন্তু আউটপুট পাওয়া যাবে, কিন্তু বর্ধিত কোনো আউটপুট আর পাওয়া যাবে না, অর্থাৎ তার গ্রোথ হবে না। তো ঠিক পয়েন্ট সির পরে আপনার প্রতিষ্ঠানে হয়তো আপনি টেকনোলজিক্যাল একটা চেঞ্জ আনলেন, যে একটা লেজার স্ক্রিনার আনলেন, যেটা দিয়ে সে স্ক্রিন করে একই সাথে, মানে হাতে প্রোডাক্ট স্ক্রিন করার থেকে সে লেজার স্ক্রিনার মাধ্যমে একই সাথে অনেকগুলো প্রোডাক্ট স্ক্রিন করে ফেলতেছে। তো এই যে পয়েন্ট সি থেকে পয়েন্ট ডি পর্যন্ত তার কিন্তু একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে, এবং এরপরে আবার পয়েন্ট ডি থেকে ই পর্যন্ত দেখা যাবে যে নতুন কোনো ইনোভেশন আসবে না, নতুন কিছু আবিষ্কার হবে না, তার আউটপুটটা কনস্ট্যান্ট থাকবে। এবং এরপরে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে, অথবা প্রযুক্তির অবসোলিসেন্স, অর্থাৎ আগে যেই প্রযুক্তি, অর্থাৎ ধরেন আগে নোকিয়া ফোন ব্যবহার করা হতো, বাটন ফোন ব্যবহার করা হতো, একটা ইঞ্জিনিয়ার সে অনেক বাটন ফোন বানিয়ে অনেক প্রোগ্রেস করছিল, কিন্তু মার্কেটে হয়তো থার্ড পার্টি অন্য কোনো টোটালি ডিফারেন্ট সফটওয়্যার এনেছে, এখন তার টেকনোলজিটাই অবসোলিসেন্স, মানে আপনার টেকনোলজিটাই অবসোলিট হয়ে গেছে। অর্থাৎ পয়েন্ট ইর পরে সময়ের সাথে সাথে একটা এমপ্লয়ের পারফরমেন্স কিন্তু নিচের দিকে যেতে থাকবে। এই পয়েন্টে অর্গানাইজেশন হিসেবে আপনাকে চিন্তা করতে হবে যে তাকে প্রতিস্থাপন করবেন, অথবা তাকে টোটালি নতুন অন্য কোনো একটা জব রোলের মধ্যে নিয়ে আসবেন। আচ্ছা, নাম্বার 4 কার্ভ। নাম্বার 4 কার্ভটা হচ্ছে সব থেকে লুক্রেটিভ কার্ভ, যে কার্ভটা আমরা সবসময় চাইবো, সেটা হচ্ছে ফাংশন এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সরল বাংলায় বলি, যদি আপনি একটা এমপ্লয়িকে 2 ইউনিট ইনপুট দেন, আপনি তার কাছে এই কার্ভের আন্ডারে 4 ইউনিট আউটপুট পাবেন। তাকে যদি আপনি 5 ইউনিট ইনপুট দেন, তার কাছে 5 স্কোয়ার অর্থাৎ 25 ইউনিট আউটপুট পাবেন। তাকে যদি আপনি 10 ইউনিট ইনপুট দেন, অর্থাৎ 10 স্কোয়ার অর্থাৎ 100 ইউনিট আউটপুট পাবেন। তো এই কার্ভটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং কার্ভ। আপনি যা ইনপুট দেবেন তার থেকে জিওমেট্রিক্যালি বহু গুণ আকারে আউটপুট পাবেন। তো এই ধরনের আউটপুট আপনি কোন এমপ্লয়ীদের কাছ থেকে পেতে পারেন এবং কোথায় পেতে পারেন? এই ধরনের কাজ আপনি টার্গেট করবেন আপনার প্রতিষ্ঠানে যারা হাইলি পেইড টপ ম্যানেজমেন্ট এমপ্লয়িজ আছে, তারা যাতে এক্সপোনেনশিয়াল আউটপুট আপনাকে দিতে পারে, অন্যথায় তাদের পেছনে বেশি স্যালারি খরচ করা আপনার উচিত হবে না। এবং এই ধরনের আউটপুট পেতে গেলে একজন এমপ্লয়িকে আপনার টেকনোলজিক্যাল সলিউশনও আপনাকে দিতে হবে, নিত্য নতুন টেকনোলজিক্যাল সলিউশন দিতে হবে। আমি সংক্ষেপে একটু উদাহরণ দিয়ে বলি, আমি কনস্ট্রাকশন ব্যবসায় আছি। আমার দেখা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, একটা 10 তলা বিল্ডিং কমপ্লিট করতে প্রপারলি 4 বছর লাগে। কিন্তু কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছি, যেখানে একটি অনেক বড় ভবন, বহুতল ভবন মাত্র 48 ঘন্টায় ফিট করা হয়েছে। কেন বা কীভাবে? এই পুরো ভবনটি প্রিকাস্ট বিভিন্ন অংশের তৈরি, এবং ক্রেন দিয়ে এই ভবনগুলোকে 48 ঘন্টার মধ্যে ফিট করে মানুষের বসবাসের উপযোগী করা হয়েছে। সো এক্সপোনেনশিয়ালি ফাস্ট আউটপুট পাওয়া হয়েছে। তো সংক্ষেপে বলতে চাই যে যদি কারো কাছ থেকে এক্সপোনেনশিয়াল গ্রোথ আশা করেন, তাহলে তাকে এক্সপোনেনশিয়ালি পাওয়ারফুল টেকনোলজিক্যাল সলিউশন দিতে পারতে হবে। সেটা চ্যাট জিপিটি হোক, সেটা অন্য যে কোনো ধরনের ট্রেনিং হোক বা মেকানিক্যাল সলিউশন হোক, এবং একই সাথে ওই পার্টিকুলার এমপ্লয়িকে অনেক ট্যালেন্টেড হতে হবে, যাতে সে খুব র্যাপিডলি সে এই এক্সপোনেনশিয়াল চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারে। অবশ্যই এই এমপ্লয়িকে এই কনস্ট্যান্ট কার্ভের এমপ্লয়ি হলে হবে না, কারণ এই কনস্ট্যান্ট কার্ভগুলোর এমপ্লয়িরা ওই এক্সপোনেনশিয়াল চেঞ্জ দেখে তারা কিন্তু ফিট করতে পারবে না, এবং তারা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে। দিন শেষে তখন আপনি নেগেটিভ আউটপুট পাবেন। তো এখন চলে আসি পঞ্চম কার্ভে। পঞ্চম কার্ভ,
এটার আমি নাম দিয়েছি চেঞ্জ ফ্যাক্টর কার্ভ। আচ্ছা, এটা অনেকটা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের মতোই, যে প্রথম দিকে অনেক এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে, কিন্তু তারপরে যে দেখবো যে ওই এমপ্লয়িটার আউটপুটটা স্ট্যাগনেট হয়ে গেছে, অর্থাৎ স্থিতি অবস্থায় চলে এসছে, এবং তারপর থেকে সেই স্থিতি অবস্থার অবসানের পর থেকে পয়েন্ট বির পর থেকে নেগেটিভ আউটপুট হচ্ছে। তো এইটা ইম্পর্টেন্ট, যে এই যে একটা এমপ্লয়ি অনেক ফাস্ট গ্রোথ করলো, তারপরে স্ট্যাগনেট হয়ে গেল, তারপরে নেগেটিভ গ্রোথ করছে। কারণটা কি, আমি কিছু উদাহরণ দিয়ে বলি, একাধিক কারণ থাকতে পারে। প্রথমটা হচ্ছে রোল চেঞ্জ। তো দেখা যাচ্ছে যে হয়তো বা পয়েন্ট এ, মানে পয়েন্ট 0 থেকে পয়েন্ট এ পর্যন্ত তাকে যেই দায়িত্বে আপনি রেখেছিলেন সেটা সে খুবই ভালো করছিল, এবং এরপরে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, এ তো অনেক ভালো করছে, তাকে আমি নতুন একটা দায়িত্ব দিই। কিন্তু এই নতুন দায়িত্বটাই জন্য আসলে সে প্রস্তুত ছিল না। এই নতুন দায়িত্ব দেওয়ার পেছনে যে পর্যাপ্ত ট্রেনিংগুলো দরকার ছিল বা পর্যাপ্ত রিসোর্স তাকে দেওয়ার দরকার ছিল, সেগুলো তাকে দেওয়া হয় নাই। তো এরপরে তার গ্রোথ কিন্তু স্ট্যাগনেট হলো। এবং এটার আরও কারণ থাকতে পারে, রোল চেঞ্জ ছাড়াও কারণ থাকতে পারে যে অ্যাকচুয়ালি এই 0 থেকে এ পর্যন্ত তার একজন সিনিয়র বস ছিলেন, যে তাকে ইন্সপায়ার করছিল এবং কাজগুলো সহজ করে দিচ্ছিল। এবং এই পয়েন্ট এর পরে এমপ্লয়ের কোনো চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হয়েছে আপনি তার বসকে অন্য একটা ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছেন, এবং নতুন বস কিন্তু এই এমপ্লয়ের কাছ থেকে ওই আউটপুটটা বের করতে পারছে না। এটাও এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বির স্ট্যাগনেশনের কারণ হতে পারে। এবং বি থেকে সির যে ডাউনফলের কারণটা, সেটার অনেক কারণ থাকতে পারে। আমি একটু আগে আলোচনা করলাম যে সে যে কাজটা করছিল, সে যেই প্রযুক্তিতে কাজটা করছিল বা যে প্রসেসে কাজটা করছিল, সেই প্রসেসটা মার্কেট থেকে অবসলিট হয়ে গেছে। অর্থাৎ ধরুন আগে হাত দিয়ে সেলাই করা হতো, এখন বাজারে অনেক লেজার প্রিসিশন সেলাই মেশিন চলে এসছে, তাই তার হাত দিয়ে সেলাই করার দক্ষতার আর প্রয়োজন পড়বে না, এখন এটা মেকানিক্যাল সলিউশন এসছে। তো এখান থেকে অনেক কিছু আপনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, যে আমার এমপ্লয়ির কে আমি যেই টিম লিডারের আন্ডারে দিয়েছি, সেই টিম লিডারটা কেপেবল কিনা, আমার এমপ্লয়ি যে প্রসেসে কাজ করে সেই প্রসেসটা রাইট কিনা, তাকে যে ফার্দার কোনো রিসোর্স দেওয়ার প্রয়োজন আছে কিনা। তো এই চেঞ্জ ফ্যাক্টর কার, অর্থাৎ আমার একজন এমপ্লয়ির কাজ কেরিয়ারে তার জব সিচুয়েশনে কী কী পরিবর্তন এসছে, সেই পরিবর্তনগুলো তার জন্য পজিটিভ হয়েছে নাকি পরিবর্তনগুলো নেগেটিভ। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট কার্ভটা অনেক ইন্টারেস্টিং, নাম্বার 6 কার্ভ, সেটা হচ্ছে মিসফিট কার্ভ। ফাংশন এক্স সমান সমান 1/x। এখন এই কার্ভের মোদ্দা কথা হচ্ছে, আপনি যত ইনপুট দিবেন আউটপুট ততই ডাউন হবে, যত ইনপুট দিবেন ততই ডাউন হবে। তো সংক্ষেপে উদাহরণ দিয়ে বলে ফেলি, আপনি খুবই ট্যালেন্টেড একজন এমপ্লয়িকে হায়ার করেছেন এবং আপনি আশা করছিলেন যে সে অনেক ভালো আউটপুট দিবে, কিন্তু তাকে আপনি নিয়েছেন অ্যাকাউন্ট সেকশনে, কিন্তু বেসিক্যালি সে একজন সেলসের লোক। এখন যতই তাকে প্রতিদিন রাত 10-11টা পর্যন্ত ক্যাশ মেলানোর জন্য, অ্যাকাউন্টসে রিপোর্ট করার জন্য ধরে রাখবেন, ততই তার মধ্যে কিন্তু নেগেটিভ ফিডব্যাক লুপ ক্রিয়েট হতে থাকবে এবং তার কিন্তু ইনথুজিয়াজম কমতে থাকবে। তো এই কার্ভটার মোদ্দা কথা হচ্ছে যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের একজন ট্যালেন্টেড এমপ্লয়ি যে শুরুতে ভালো পারফর্ম করছিল, কিন্তু দিনের সাথে সাথে কনস্ট্যান্টলি পারফরমেন্স ডাউন হচ্ছে, কেন হচ্ছে, কোথায় মিসফিটটা। এই মিসফিটটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, যে তাকে কি সঠিক জবটা দেওয়া হয়েছে কিনা, সে কি সঠিক অর্গানাইজেশনে আছে কিনা, নাকি সে আপনার প্রতিষ্ঠানে জব করছে কিন্তু তার মন আছে বিসিএস প্রিপারেশন নিয়ে, তার মন আছে পিএইচডি প্রোগ্রামে বিদেশে যাওয়ার জন্য, অর্থাৎ সে আপনার প্রতিষ্ঠানের জন্য অ্যাজ আ হোল মিসফিট কিনা। এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারলে প্রতিষ্ঠানের আপনি অনেক সময় এবং অর্থ সেভ করতে পারবেন। নেক্সট, নাম্বার 7 কার্ভ, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কার্ভ, ভাইরাস কার্ভ। এই কার্ভটার আমি নাম দিয়েছি ভাইরাস কার্ভ। আমি সংক্ষেপে বলি, এটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এমপ্লয়ীদের কার্ভ। আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে সরকারের বিভিন্ন মহলে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে কীভাবে সরকারি কর্মচারীরা, তারা আসলে এই কার্ভের আন্ডারে আসে। এই পার্টিকুলার কর্মীরা আপনার প্রতিষ্ঠানে যদি থাকে, তারা ব্যক্তি স্বার্থের জন্য আপনার প্রতিষ্ঠানের স্বার্থকে জলাঞ্জলি দেবে, তারা ব্যক্তিগতভাবে লাভবান হবে, কিন্তু আপনার প্রতিষ্ঠান অ্যাজ আ হোল নেগেটিভ গ্রোথ করবে। তো এই ধরনের কর্মী নিয়ে বেশি কিছু বলার নাই। যখনই এই ধরনের গ্রোথ দেখবেন, এই প্রতিষ্ঠান থেকে ওই এমপ্লয়িকে ফায়ার করবেন এবং তার বিরুদ্ধে আপনি ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন করবেন যে আপনার কোনো অর্থ অপচয় করেছে কিনা, আপনার কোনো রেপুটেশনকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা, আপনার প্রতিষ্ঠানের নাম নিয়ে বাইরের ভেন্ডারের কাছে প্রোডাক্ট বাকি নিয়েছে কিনা। এই যে ভাইরাস কার্ড, সো ভাইরাস দেখলেই আপনাকে নিতে হবে ভাইরাসের ডোজ, অর্থাৎ টিকা নিতে হবে। তো এই বিষয়টা খুব মাথায় রাখবেন এবং অ্যান্টিবায়োটিক নিতে হবে, অন্যথায় সার্ভাইভ করতে পারবেন না। আচ্ছা, লাস্ট যে কার্ভটা, দ্য কাল্ট কার্ভ, এটা খুবই ইন্টারেস্টিং। এই কার্ভটা যখন আঁকি
আমার বারবার মনে হচ্ছিল যে এই কার্ভটা কি আদতে এক্সিস্ট করতে পারে কিনা, এই কার্ভটা থাকাও সম্ভব কি সম্ভব না। দেখুন মূলত এই কার্ভটা যা বলার চেষ্টা করছে যে আপনি ওই এমপ্লয়ের পিছনে ইনপুট দেন আর নাই দেন বা যাই ইনপুট দেন, আপনি তার কাছ থেকে অসীম আউটপুট পাবেন, অসীম আউটপুট পাবেন। দেখেন এই কার্ভ, প্রথমে যে কার্ভটা দেখেছিলাম যে কনস্ট্যান্ট কার্ভ, আপনি যত ইনপুট দেন আপনি একটা কনস্ট্যান্ট আউটপুট পাবেন। হ্যাঁ, এটা ঠিক তার উল্টো, আপনি ইনপুট দেন আর না দেন, যাই ইনপুট দেন আপনি একটা কনস্ট্যান্ট আউটপুট পাবেন। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাই আমি একজন এমপ্লয়িকে বেতনও দিব না, আমি একজন এমপ্লয়িকে কিছু শিখাবো না, সে সারা জীবন আমার প্রতিষ্ঠানকে অসীম আউটপুট কিভাবে দেবে, এটা কিভাবে সম্ভব? এটা খুব সহজেই সম্ভব। আপনি যে করবেন এটা না, করতে হবে এটা না, করা উচিতও না, কিন্তু আলোচনার প্রেক্ষিতে আমি এই বিষয়টা ক্লিয়ার করছি। এই জিনিসটা সম্ভব হয় একটা কাল্টে, এই বিষয়টা সম্ভব হয় একটা ধর্মীয় প্রতিষ্ঠানে। তো বিষয়টা ধরেন কথার কথা যে আপনি একটা পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান, যেমন আমরা ভারতে সম্প্রতি দেখেছি যে সৎসঙ্গে যে কয়েকশো মানুষ পদদলিত হয়ে মারা গেলেন। তো প্রশ্ন হচ্ছে তারা সৎসঙ্গে কেন যান? সৎসঙ্গে যে যাওয়ার জন্য তাদেরকে টাকা দেওয়া হয় না, উল্টা তারা সৎসঙ্গে যে টাকা দিয়ে আসেন এবং ওই ধর্মীয় গুরুর প্রতিটা বাক্য অক্ষরে অক্ষরে পালন করেন। তো একটা সৎসঙ্গ কিন্তু একটা অর্গানাইজেশন, একটা ভ্যাটিকান সিটির অধীনস্থ একটা ডায়োসে বা একটা চার্চেও কিন্তু একটা অর্গানাইজেশন, বা একটা এই বাবা বা ওই বাবা, সেটা ইসলামিক মাইন্ডেড হোক কিংবা হিন্দু মাইন্ডেড ধর্মীয় মাইন্ডেড হোক, যে কোনো বাবার বা ডেরা, সেগুলোও কিন্তু একটা অর্গানাইজেশন যেখানে এমপ্লয়িজ আছে যারা আউটপুট দিয়ে থাকে, এবং সেখানকার যারা মুরিদ তারাও এমপ্লয়ি। তো তারা কিন্তু কোনো ধরনের কোনো ইনপুট না পেয়ে সেখানে কিন্তু তাদের ধন সম্পদ দিয়ে আসছে, দিনের পর দিন রাতের পর রাত সেখানে খেদমত করছে। তো এটা হচ্ছে দ্য কাল্ট কার্ভ। তো এখান থেকে আপনি যেটা শিখতে পারেন, প্রথম কথা আমি ডিসক্লেমার দিই, কখনোই আমাদের উচিত হবে না কাউকে বোকা বানানো, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, একটা কাল্টের যে গুণাবলী আছে, যে আদর্শগতভাবে যখন আপনি একজন এমপ্লয়িকে ইন্সপায়ার করতে পারবেন, তার কাছ থেকে কিন্তু আপনি অনেক আউটপুট পাবেন। অবশ্যই তাকে আপনি তার স্যালারি পে করবেন, তার প্রাপ্য সুযোগ সুবিধা পে করবেন, কিন্তু তাকে কাজ শেখানোর পাশাপাশি যখন তাকে একটা আদর্শে অনুপ্রাণিত করতে পারবেন, তখন সে চে গুয়েভারার মতো বিপ্লবের শহীদ হতে পারবে এবং আপনার প্রতিষ্ঠানেও কিন্তু গ্রোথ আনতে পারবে। ধন্যবাদ। আজকের ভিডিওটা একটু জটিল লেগে থাকতে পারে অনেকের, তারপরে আমি আশা করি সময় নিয়ে দেখলে অনেক ইন্টারেস্টিং লাগবে এবং অনেক কিছু এখান থেকে শিখতে এবং কাজে লাগাতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।